বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া হাসান ড্রিম চ্যানেলে আবারও স্বাগতম। 2026 সালের নির্বাচনে আপনি একজন ভোটার হিসাবে কাদেরকে সন্দেহের চোখে দেখবেন? আমি এক কথাই বলবো, দুর্নীতি ও ভাঙ্গা প্রতিশ্রুতির যদি কারো রেকর্ড থেকে থাকে তাদেরকে আপনি সন্দেহের চোখে দেখবেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে প্রধান দলগুলো জুড়ে এই সমস্যাগুলো, বিশেষ করে যারা ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাই কিন্তু এটাতে জড়িয়ে আছে। তারা নিজেরা এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের চেলাচামুন্ডারা ধনী হয়েছে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে। ফলে গণতন্ত্র একটা বুলি এবং শোষণের অস্ত্র হিসাবে গত 36 বছর ব্যবহার করা হয়েছে। এবার আর নয়, দয়া করে নিজের বিবেককে জাগান এবং বুঝে শুনে ভোট দিন। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কখনো মানুষের অধিকার নিয়ে কাজ করেনি, কারণ আমলারা সবসময় তাদের লুটপাটের পথপ্রদর্শক ছিল এবং আগামীতেও থাকবে। রাজনৈতিক দলগুলিকে পরিষ্কার করে জানাতে হবে আপনারা কীভাবে এই সমস্ত আমলাদের পরিশুদ্ধ করবেন। এই জনবিরোধী অনিয়ন্ত্রিত আমলা বাহিনী যদি ঠিক করা না যায় তাহলে এই দেশ কোনোদিনও আলোর মুখ দেখবে না এবং কোনো রাজনৈতিক দলই তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। এবং এর থেকেই তৈরি হয় জনগণের হতাশা, অস্থিরতা এবং শাসনের প্রতি অনাস্থা। এই দুষ্ট চক্র থেকে বের না হতে পারলে দেশ কোনোদিনও আগাতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অধীনে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন বিএনপি, জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী বাটপাটদের দল জাতীয় পার্টি। স্থিতিশীলতা, দুর্নীতিমুক্ত শাসন, জবাবদিহিতা এবং সার্বভৌমত্ব নিয়ে সব ভোটারই উদ্বিগ্ন। তারা রীতিমতো চিন্তিত কিভাবে তারা ভালো প্রার্থীকে চিনতে পারবেন। আমি বলবো আপনি ওই সমস্ত প্রার্থীদেরকে লাল কার্ড দেখান যাদের প্রধান অযোগ্যতা হবে অতীতের দোষ, বর্তমানে যারা বিশ্বাসযোগ্য নয় বা পরিবার সংশ্লিষ্ট দুর্নীতির কারণে দুর্নীতির কেলেঙ্কারিতে তারা জড়িত, অর্থ পাচারের সাথে আতাত আছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির কিছু কেস বাতিল হতে পারে বা পূর্ববর্তী শাসন আমলে রাজনৈতিকভাবে মামলা থেকে রেহাও পেতে পারে। অতীতের কর্মকাণ্ডের সাথে ভবিষ্যতের সততা নিয়ে সন্দেহ সৃষ্টি করে এমন লোকদেরকে লাল কার্ড দেখান। পূর্ববর্তী মেয়াদের ম্যানিফেস্টো, প্রতিশ্রুতি ভঙ্গ বা অন্যান্য সময়কালে দেখেন দুর্নীতি বিরোধী অভিযান, অর্থনৈতিক উদারীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে তারা কি সফল হয়েছিল? না হয়ে থেকে তাদেরকে লাল কার্ড দেখান। যদি প্রতিশ্রুতি বারবার অপূর্ণ থাকে, যেমন দুর্নীতির র্যাঙ্কিং কমানো বা মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে ব্যর্থতা, তাহলে এটি তাদের অক্ষমতা বা সত্যিকার প্রতিশ্রুতির অভাব হিসাবে চিন্তা করবেন। সুতরাং তাদেরকে আপনি লাল কার্ড দেখান। দলীয় স্তরে দুর্নীতি, চাঁদাবাজির পক্ষে তাদের কি অবস্থান আপনি খেয়াল করবেন। তাদের আভ্যন্তরীণ বিশ্বাসযোগ্য কোনো শুদ্ধি অভিযান আসলে কি তারা চালিয়েছিলেন এবং এ ব্যাপারে তারা কতটুকু আন্তরিক সেটা বিচার করবেন। এবারের নির্বাচনে কিন্তু এটি এতটাই ব্যাপক এবং এতটাই পরিষ্কার যে এইসব চাঁদাবাজদেরকেই কিন্তু এবার অনেক বড় দল নমিনেশন দিয়েছে। যদি কোনো দল এমন মানুষদের পুনর্বাসনের ইতিহাস রাখে তাহলে সেই দলের প্রার্থীরা কিন্তু ওই দলের এক বোঝা। সুতরাং আপনি প্রার্থীকেও লাল কার্ড দেখান, দলকেও লাল কার্ড দেখান। ব্যক্তিগত সম্পদ বা তহবিলের স্বচ্ছতার অভাব, যে প্রার্থীর ব্যক্তিগত সম্পদের পূর্ণ প্রকাশ এড়িয়ে যান এবং যাদের প্রচারণার সম্পদ কালো টাকার উপর নির্ভর করে, তারা এবং তাদের অবস্থান দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। সুতরাং এই অবস্থা যদি হয় তাহলে তাকেও আপনি লাল কার্ড দেখান। স্বজনপ্রীতি বা পক্ষপাতের ইতিহাস যদি থাকে, যেমন যোগ্যতার পরিবর্তে পরিবার বা অনুগতদের প্রচার করা জবাবদিহিতা ও সুশাসনকে ক্ষুণ্ণ করে, এই রেকর্ড থাকলে তাকে আপনি এই নির্বাচনে লাল কার্ড দেখান। নির্বাচনে ভালো প্রার্থী চেনার উপায় সমস্যাযুক্ত হলেও এবং তাদের অতীতের খারাপ ইতিহাস যুক্ত হলেও দলের সব প্রার্থী কিন্তু সমান নয়। সুতরাং এই বিষয়টি আপনি বিবেচনা করুন এবং এমন সব প্রার্থীদের উপর ফোকাস করুন যারা ব্যক্তিগতভাবে পরিষ্কার রেকর্ড রাখেন, কোনো ব্যক্তিগত কেলেঙ্কারি নাই। যদিও তার দল বা তাদের দলের যে সর্বোচ্চ নেতৃত্বের কোনো কেলেঙ্কারি থেকে থাকে, তাহলে প্রার্থীর কেলেঙ্কারি না থাকলে আপনি তাকে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ধরে নিতে পারেন। ধারাবাহিক দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড প্রদর্শন করেন এমন প্রার্থী বেছে নেন, যেমন এসিসিকে শক্তিশালীকরণ, ডিজিটাল ক্রয়ে স্বচ্ছতা রিকমেন্ড করে অথবা হুইসেল ব্লোয়ারকে সে সুরক্ষা দিতে সমর্থন করে। আপনি দেখবেন জবাবদিহিতার প্রক্রিয়া প্রার্থী দেখায় কিনা, অর্থাৎ অস্পষ্ট স্লোগানের পরিবর্তে নির্দিষ্ট যাচাইযোগ্য সংস্কারের সে প্রতিশ্রুতি দিচ্ছে কিনা, সে কি স্বাধীন বিচার বিভাগ, বাধ্যতামূলক অডিট, ব্যক্তিগত সম্পদের হিসাব,
মাসিক বা 6 মাসিক বা বাৎসরিক পারফরমেন্স রিপোর্ট দিতে আগ্রহী কিনা, দলীয় আনুগত্যের উপরে জাতীয় বা দেশের স্বার্থকে সে অগ্রাধিকার দেয় কিনা, সীমান্ত বা বাণিজ্য ইস্যুতে বিদেশি প্রভাব ছাড়াই সার্বভৌমত্ব রক্ষা করেন এবং অস্থিরতা কমাতে অন্তর্ভুক্তিমূলক যুবকেন্দ্রিক নীতিতে ফোকাস করেন কিনা, প্রার্থী নতুনদের উপর আস্থাশীল বা সংস্কারমুখী কিনা। 2024 সালের আন্দোলনের কিছু এনসিপি সংশ্লিষ্ট প্রার্থী দুর্নীতিতে শূন্য সহনশীলতা এবং নতুন শাসনের উপর জোর দিলেও তারা নিজেরাই চরম দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন, একথা পানির মতো পরিষ্কার। তাই নতুনদের উপর ভরসা করা যাবে কিনা সেটা ঠিক করবেন আপনি নিজেই। তবে আমি মনে করি যদি কোনো ক্লিন ক্যান্ডিডেট থাকে তাহলে তাদের উপরে ভরসা রাখতে পারেন। মনে রাখবেন, কয়েকজন ভুল করলেও সবার উপর বা পার্টির উপরে এই দায় চাপানো ঠিক না। নতুন দল হিসাবে তাদেরকে আপনি কিছুটা বিবেচনা করতেই পারেন। ভোটার হিসেবে আপনি কি করতে পারেন? দলীয় প্রচারণার পরিবর্তে স্বাধীন সূত্র থেকে আপনি প্রার্থীর অতীত কাজের হিসাব নেন, যাচাই করেন। আপনি দেখেন সেই প্রার্থী টাউন হল বা পাবলিক ডিবেটে ইন্টারেস্টেড কিনা। আপনি দাবি করেন যেন প্রার্থী প্রতিদ্বন্দ্বীর সাথে এক মঞ্চে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে আলোচনা করেন। যদি এই প্রার্থীর দলের অতীত রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা থাকে তাহলে তা সরাসরি জিজ্ঞাসা করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেসব সুশীলেরা এতদিন খালেদা জিয়া আর হাসিনার ডিবেটের কথা বলে এসেছেন তারা এখন ডাক্তার শফিক এবং তারেক জিয়ার ডিবেটের দাবির সমালোচনা করছেন এবং অনেকেই আবার বলছেন এটার নাকি প্রয়োজনই নাই। সত্যি হাস্যকর। এটাই হলো সেই সব দালাল সাংবাদিক যারা আধুনিক বাংলাদেশ দেখতে চায়, তাও আবার পুরনো পাপীদের মাধ্যমে। স্বল্পমেয়াদী পপুলিস্ট প্রতিশ্রুতির পরিবর্তে ব্যবস্থাগত সংস্কার চান কিনা সেই জিনিসটা বিচার করেন। জিজ্ঞেস করেন সাংবিধানিক সংগঠনগুলি কিভাবে স্বাবলম্বী করে তুলতে চান এই প্রার্থী। জিজ্ঞেস করেন সংসদ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এবং আরও জিজ্ঞেস করেন সংসদকে সে কিভাবে কার্যকরী করতে চায়। সংসদীয় প্রতিষ্ঠানগুলিকে সে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চায়। সংসদীয় যে প্রতিষ্ঠানগুলি বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি তা হলো নির্বাচন কমিশন, বিচার বিভাগ। এদের স্বাধীনতা শুধু সমর্থন করলেই চলবে না, তারা কিভাবে স্বাবলম্বী হবে তার সুস্পষ্ট উত্তর তার কাছে চান। মনে রাখবেন, প্রার্থীর ভবিষ্যৎ আচরণ কেমন হবে তার সবচেয়ে ভালো বোঝা যাবে তার অতীতের কর্মকাণ্ডের ধরন দিয়ে। বর্তমান বক্তৃতা তার আসল রূপ নয়। ভাঙ্গা প্রতিশ্রুতি ও দুর্নীতি স্থিতিশীলতাকে, দেশকে এগিয়ে নেবার পথে সবচেয়ে বড় বাধা। তাই যিনি ওয়াদা দিবেন যে তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কারো দুর্নীতি সহ্য করবেন না, তিনি আপনার ভোটের দাবিদার। অতীতের চক্রের পুনরাবৃত্তি এড়াতে হবে সব শক্তি দিয়ে। এই নির্বাচনে দুর্নীতি, বেকারত্ব ও চাঁদাবাজি বন্ধ করাই হোক ভোটারদের সবচেয়ে বড় ইস্যু। এসব ইস্যুর সাথে যারা যুক্ত এবং যারা এসব নিয়ে কোনো ওয়াদা করেন না তাদেরকে আপনি লাল কার্ড দেখান। স্থিতিশীলতা ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হলো সঠিক এবং সৎ মানুষ নির্বাচন করা। সার্বভৌমত্ব রক্ষা করতে হলে প্রথমে সততার জন্য ভোট দিন, এটি সব কিছুর ভিত্তি।